আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, সে ফোনটা পানিতে পড়ার পর আমার কাছে কাস্টমার নিয়ে এসেছে এরকম অবস্থায়। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্রচুর পরিমাণে পানি রয়েছে। তো আজকে আমি দেখাবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে এই ফোনের রিপেয়ার করতে হয়। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি এবং কালো হয়ে গেছে বিভিন্ন অংশ। তো এটা কীভাবে রিপেয়ার করতে হয়, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এগুলো আসলে রিপেয়ার করা যায় কিনা, বা তো আগের মতো ডিসপ্লেটা ওকে হয় কিনা। তো ফোনে এমনিতে কোনো সমস্যা করে না, কিন্তু ডিসপ্লেতে প্রচুর পানি থাকার কারণে ব্রাইটনেস একবারে কম দেখা যায় এবং খুবই খারাপ দেখা যায় এবং ডিসপ্লে চলে যাওয়ারও আশঙ্কা থাকে। তো আমি এই ফোনটা খুলবো, খোলার পর দেখবো যে মাদারবোর্ডেও পানি রয়েছে কিনা এবং ডিসপ্লে যে রেবনগুলো সবগুলো চেক দেবো, কারণ ডিসপ্লে কানেক্টরে যদি পানি থাকে তাহলে অ্যাডজাস্ট হয়ে পড়ে যেতে পারে এবং বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি ফোনটা খুলতেছি। তো ফোন খোলার ক্ষেত্রে আপনি সবসময় সিমের ট্রে খোলার পর সিমের ট্রে যে সাইড দিয়ে থাকে সে সাইড দিয়ে নখ বা ওপেনার ঢুকিয়ে তারপর আস্তে আস্তে চতুর্দিকে ঘুরিয়ে তারপর খোলার চেষ্টা করবেন। তো এই ফোনটা এর আগে হয়তো খোলা হয়নি, এখনই হয়তো খোলা হচ্ছে। তো আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে তারপর যে ক্যামেরার অংশে যে মধ্যে ওইখানে একটু গাম বেশি ছিল, সেই জায়গায় আমি একটু হিট দিয়েছি এবং খোলার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে এগুলো খুলে ফেললাম এবং এই যে আপনার ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট যেটা রয়েছে সেটা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এটা খুব সতর্কতার সাথে খুলতে হয়। তো আমি এগুলো সবগুলো নাট খুলবো। স্ক্রু খোলার পর আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করব। তো এখন বর্তমানে যে ফোনগুলো আছে টেকনো ইনফিনিক্স যাই বলেন, সব ফোনেই মোটামুটি একটু ওয়াটার যাতে ভিতরে প্রবেশ না করতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখে কোম্পানি। অনেক সময় দেখা যায় বডির চতুর্দিক দিয়ে কালো টেপ দিয়ে র্যাপিং করে দেয়, এরকম অবস্থা। তো যাই হোক, এখন আমি ফোনটা খুলে ফেললাম। এখন উপরের যে ফিঙ্গারপ্রিন্টটা সেটাও উঠে চলে আসলো। তো আমি এখন ব্যাটারিটা ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার পর ডিসপ্লেটা এবং মাদারবোর্ডটা ডিসেম্বল করতে হবে। তো এখানে যে অ্যান্টেনা রয়েছে এবং মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডটাও আমি এখান থেকে খুলে ফেলবো। সবগুলো ডিসকানেক্ট করার পর মাদারবোর্ড খোলার চেষ্টা করবেন, কারণ যদি আপনি নাট থাকা অবস্থায় বা কোনো কিছু কানেক্টর লাগানো অবস্থায় যদি আপনি মাদারবোর্ড তোলার চেষ্টা করেন তাহলে কোনো কিছু টানকে ছিঁড়ে যেতে পারে বা ক্ষতি হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দেখতেছি যে নাট খোলা হয়ে গেছে। তো আমি এখন মাদারবোর্ডটা বডি থেকে আলাদা করতেছি। তো দেখতে পারতেছেন যে খুব সহজে চলে আসলো। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি ব্যাটারিটা রিমুভ করব। তো ব্যাটারি খুব শক্ত আঠালো দিয়ে এখানে দেওয়া থাকে। তো এটা তোলার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে ব্যাটারিটা আলাদা করতে হবে। তো আমি দেখতেছি যে এখানে যে আমার লজিকের মধ্যে যে কানেক্টরটা লাগে সে কানেক্টরের মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস পড়ে রয়েছে। তো সেটাও ক্লিন করতে হবে। যদি এটা ক্লিন না করে লাগান তাহলে হয়তো বিভিন্ন অংশ কাজ না করতে পারে, যেহেতু এখানে মাইক সেকশন এবং স্পিকার সেকশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা তোলার চেষ্টা করতেছি। তো ব্যাটারিটা তোলার জন্য খুব সতর্কতার সাথে করতে হবে। এখানে প্রচুর পরিমাণে গাম থাকে এবং ব্যাটারিতে যদি আঘাত লাগে অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ব্লাস্ট হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ডিসপ্লেটা খুলবো। ডিসপ্লেটা খোলার জন্য আমি হট এয়ার গান ইউজ করতেছি।
তো আপনারা ইচ্ছা করলে সেপারেটর ইউজ করতে পারেন। সেপারেটরে অবশ্যই আরও সহজভাবে করা যায়। তো আমি হট এয়ার গানে 100°C তাপমাত্রা রেখেছি এবং ইয়ার একটু বেশি পরিমাণে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজেই ডিসপ্লেটা খুলে ফেললাম এবং ডিসপ্লেটা খোলার পর দেখতেছি আমি যে সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো তারপর আমি এখান থেকে যে ডিসপ্লের রেবনটা সেটা ডিসপ্লে থেকে একটু আলাদা করলাম। আলাদা করার পর আমি যে ডিসপ্লের লাইট যেটা আলাদা সেকশন থাকে সেটা আমি খুলে ফেললাম। এখন আমাকে ডিসপ্লে থেকে ফ্রেমটা আলাদা করতে হবে। যে এলইডি ফ্রেমটা সেটা আলাদা থাকে, আলাদা পেপারে দেওয়া থাকে। তো আমি এখন ফ্রেমটা খুলবো। ফ্রেমটা খোলার ক্ষেত্রেও খুব আস্তে আস্তে করতে হবে। যদি হট এয়ার গান দিয়ে তাপ দিতে হয়, তারপর তাপ দিয়ে হলো আস্তে আস্তে খুলতে হবে। এখানে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই আস্তে আস্তে এটা তুলে ফেললাম। খুব বেশি জোরে চাপ পড়লে ডিসপ্লে গ্লাস ভেঙে যেতে পারে এবং ডিসপ্লে চলে যেতে পারে। তো এখন আমি প্রত্যেকটা পেপার আস্তে আস্তে একটা একটা করে টিস্যু পেপার দিয়ে ক্লিন করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা পেপার খুব ভালোভাবে ক্লিন করতেছি। তো আপনার কাছে যদি এরকম সেম ডিসপ্লের ফ্রেম থাকে তাহলে আরও খুব সহজেই চেঞ্জ করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে ফ্রেমের মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে। তো প্রত্যেকটা পেপার এভাবে ক্লিন করে দিলেই আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনার কাছে যদি এরকম ডিসপ্লে থাকে এবং ডিসপ্লের যে ফ্রেমগুলো থাকে এলইডি ফ্রেম, সেগুলো যদি আপনি এখানে লাগিয়ে দেন তাহলে আরও খুব সুন্দর হয় এবং ক্লিয়ার হয়। নষ্ট ডিসপ্লে থেকে এনে লাগিয়ে দিলেই চলে। তো আমি সবগুলো পেপার লাগানোর পর এখন যে এলইডি লাইন অ্যানোড ক্যাথোড প্রান্ত সেগুলো আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি ফোনটা ওপেন দেব। ওপেন দিয়ে আপনাদের দেখাবো যে ফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা এবং টাচ সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি ফোনটা অন দিলাম। তো দেখতে পাচ্ছেন টেকনো লেখা আসছে এবং মোটামুটি ব্রাইটনেস আগের চেয়ে অনেক উজ্জ্বল দেখা যাচ্ছে। তো আমি লক করলাম। লক করার পর তো দেখতে পাচ্ছেন যে আমার এটা টাচে কাজ করতেছে না। তো এটা মূলত ডিসপ্লেটা যে ফ্রেমটা ভালোভাবে সঠিকভাবে বসেনি, সেজন্য টাচে কাজ করতেছে না। তো যাই হোক, আমি এখন আবার সম্পূর্ণ ফিটিং দিয়ে তারপরে দেখবো যে টাচে কাজ করে কিনা বা সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো আমি সম্পূর্ণ আবারও গাম দিয়ে একবারে ফিটিং দিয়ে দিলাম। তো এখন দেখবো সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন টাচে কাজ করতেছে এবং ডিসপ্লে মোটামুটি আগের চেয়ে অনেক ব্রাইট এবং উজ্জ্বল হয়েছে। হয়তো ডিসপ্লের নিচের দিকে একটু দাগ দেখা যায়, কারণ এখানে এলইডি লাইন যে রয়েছে সেখানে একটু পড়ে গেছিল। একটা এলইডি বাল্ব পড়ার কারণে কিছুটা দোয়া দোয়া কালো হয়ে গেছে। তো যাই হোক, আগের চেয়ে অনেক উজ্জ্বল এবং অনেক স্পষ্ট দেখা যায় ডিসপ্লে। তো ডিসপ্লের যে ফিঙ্গারপ্রিন্টের সাইডে যে একটা বাটন থাকে, ওই বাটনটা ফিঙ্গার থেকে আলাদা হয়ে গেছিলো। তো আমি ওইটা অ্যাডজাস্ট করে তারপর লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন ফোনটা সম্পূর্ণ ফিটিং দিয়ে দিয়েছি, সম্পূর্ণ নাট স্ক্রু লাগিয়ে নিয়েছি এবং সাইডে যে বাটনটা সেটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি ফোনটার কভার লাগিয়ে নেব। তো বাটনটা একটু সমস্যা করতেছে কারণ এখানে আটকা থাকছে না। তো আমি এটা সঠিকভাবে বসিয়ে তারপর ফিটিং দেব এবং লাগিয়ে দেখব যে সঠিক ঠিক আছে কিনা। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন টিপস পেতে। তো আরেকটা কথা, আমার একটা ভিডিও ছিল ফাকুড
কীভাবে আনলক করতে হয়। তো এই ভিডিও নিয়ে আমি আপলোড দিয়েছিলাম তো প্রায় 1-2 মাস আগে মনে হয়। তারপর ওই ভিডিওটা ইউটিউব থেকে আমার কমিউনিটি গাইডলাইনের কারণে, কারণ ওইখানে আমার এনআইডি কার্ড এবং নাম্বার শো করার কারণে কীভাবে প্রসেসটা সেটা দেখিয়েছিলাম এবং আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে। ওইখানে আমার প্রায় 2600 ভিউয়ার্স ছিল এবং ওইখান থেকে আমার ওই ভিডিও থেকে অনেক ওয়াচ টাইম ছিল, সেটা চলে গেছে।